আসসালামু আলাইকুম। আর একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শাহরিয়ার নওয়াজ আছি আপনাদের সাথে। আজকে আমরা দেখব 2025-26 সালের বাজেট এবং অর্থনৈতিক সমীক্ষা 2025। এইখান থেকে আপনি পরীক্ষার জন্য কি অবশ্যই জানবেন, কি অবশ্যই দেখবেন। আমরা শুরু করব বাজেট দিয়ে। সংবিধানে বাজেটকে বলা হয় অ্যানুয়াল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট বলা হয় বাজেটকে, এবং এই বাজেট প্রণয়ন করে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ। বাংলাদেশের অর্থবছরের সময়কাল হচ্ছে 1 জুলাই থেকে 30 জুন পর্যন্ত। বাংলাদেশের 2025-26 সালের বাজেট ছিল 54তম বাজেট। এই তথ্যটা ইম্পর্টেন্ট, 54তম বাজেট। তবে 1996 সালে বাংলাদেশে একটা অন্তর্বর্তীকালীন বাজেট দেওয়া হয়েছিল, যেটা 3 বা 4 মাসের জন্য ছিল। অন্তর্বর্তীকালীন বাজেট সহ টোটাল বাজেটের সংখ্যা হচ্ছে 55। ঠিক আছে, তো পরীক্ষাতে যদি আসে আমরা কোনটা দেখাবো? যদি অন্তর্বর্তীকালীন কথাটা উল্লেখ থাকে সেক্ষেত্রে অবশ্যই 55 দেখাবেন, আর যদি উল্লেখ না থাকে তাহলে উত্তরটা অবশ্যই 54 হবে। 2025-26 সালের বাজেটের স্লোগান ছিল বৈষম্যহীন ও টেকসই অর্থনৈতিক ব্যবস্থা গড়ার প্রত্যয়। বৈষম্যহীন ও টেকসই অর্থনৈতিক ব্যবস্থা গড়ার প্রত্যয়, এটা ছিল 2025-26 সালের বাজেটের স্লোগান। এই বাজেটের উত্থাপন করা হয়েছিল 2রা জুন 2025, এবং বাজেট পাশ হয়ে প্রায় 20 দিন পরে 22 জুন 2025, এবং কার্যকর হয় 1 জুলাই 2025, এবং শেষ হবে কবে? শেষ হবে 30 জুন 2026। তবে এখানে একটা প্রশ্ন আপনাদের মনে আসতে পারে যে ভাই, কয়দিন আগে তো দেখলাম যে সংশোধিত বাজেট আসছে, সংশোধিত বাজেটটাও কি পড়তে হবে? দেখুন, প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্ন অন্তত 1 থেকে 1.5 মাস আগেই হয়ে যায়। আগামী 30 তারিখ 50তম প্রিলিমিনারি পরীক্ষা, 50তম বিশেষ প্রিলিমিনারি পরীক্ষা। তো 24 ডিসেম্বর এই সংশোধিত বাজেটটা অনুমোদিত হয়েছে। আমার কাছে মনে হয় এই সংশোধিত বাজেট থেকে আসলে কোনো প্রশ্ন আসবে না, কারণ প্রশ্ন অলরেডি হয়ে গিয়েছে। তারপরেও সাবধানতা হিসেবে আপনারা এই সংশোধিত বাজেটটা দেখতে পারেন। আমি আমার স্লাইডে এই বাজেটটা অ্যাড করে দিয়েছি। তো আমরা শুরুতে মূল যে বাজেটটা সেটাই দেখব, এরপরে সংশোধিত বাজেট সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু তথ্য জানার চেষ্টা করব। 2025-26 সালের বাজেটের আকার ছিল 7,90,000 কোটি টাকা। বাংলাদেশের ইতিহাসে এই প্রথম বাজেটের আকার আগের বছরের তুলনায় কমেছে। তাহলে 7,90,000 কোটি টাকা হচ্ছে 25-26 সালের বাজেটের আকার, এবং এটা হচ্ছে জিডিপির 12.7%। এই বাজেটে জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 5.5%। প্রতিটা বাজেটেই আমি যেই অর্থবছরের জন্য বাজেটটা করলাম, ওই অর্থবছরে আমার জিডিপি প্রবৃদ্ধির হার আমি কেমন দেখতে চাই সেটা একটা লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। 25-26 সালে এই লক্ষ্যমাত্রা হচ্ছে 5.5%, এবং মূল্যস্ফীতি আমি কতটুকু ধরে রাখতে চাই সেইটারও একটা হিসাব করা হয়। মূল্যস্ফীতি আমি এইবার ধরে রাখতে যাচ্ছি 6.5%। তাহলে বাজেট অনুযায়ী জিডিপি প্রবৃদ্ধির হার হচ্ছে 5.5%, এবং মূল্যস্ফীতির পরিমাণ হচ্ছে 6.5%। এই যে 7,90,000 কোটি টাকার বাজেট, এই বাজেটের টাকাটা কোত্থেকে আসবে? ম্যাক্সিমাম টাকাটাই আসবে রাজস্ব আয় থেকে, এবং এই রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা হচ্ছে 5,64,000 কোটি টাকা। 5,64,000 কোটি টাকা। তাহলে এই টাকাটা যদি আপনি 7,90,000 কোটি টাকা থেকে বাদ দেন, আপনি পাবেন 2,26,000 কোটি টাকা। তাহলে এই বাজেটটা আমাদের হচ্ছে একটা ঘাটতি বাজেট। প্রতি বছরই বাংলাদেশে ঘাটতি বাজেটই করা হয়। তাহলে এই লাইনটা ইম্পর্টেন্ট, যে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা হচ্ছে 5,64,000 কোটি টাকা। এই বাজেটে সবথেকে বেশি বরাদ্দপ্রাপ্ত খাত কোনটা? সবথেকে বেশি বরাদ্দপ্রাপ্ত খাত সবসময় আসলে জনপ্রশাসন খাতে 1 নম্বরে থাকে। এখানেও অ্যাজ ইউজুয়াল 1 নম্বরে জনপ্রশাসন খাত, 2 নম্বরে হচ্ছে শিক্ষা ও প্রযুক্তি খাত, 3 নম্বরে হচ্ছে পরিবহন ও যোগাযোগ খাত। এবং এখানে সংখ্যাটা ইম্পর্টেন্স আছে, তবে তার থেকে বেশি ইম্পর্টেন্ট যে আসলে কত শতাংশ বরাদ্দ। তাহলে জনপ্রশাসন খাতে মোট বাজেটের 23.56% বরাদ্দ, শিক্ষা ও প্রযুক্তি খাতে হচ্ছে 14%, এবং পরিবহন এবং যোগাযোগ খাতে হচ্ছে 9.03%। আর জনপ্রশাসন খাতের এই সংখ্যাটা একটু মাথায় রাখতে পারেন যে 1,86,088 কোটি টাকা এগুলো হচ্ছে। তবে এগুলো কিন্তু সংশোধিত বাজেটে কিছুটা চেঞ্জ হয়েছে। বার্ষিক উন্নয়ন কর্মসূচি বাজেটের 2টা পোর্শন থাকে। একটা হচ্ছে পরিচালন ব্যয়, এখানে সবথেকে বেশি টাকাটা বরাদ্দ থাকে, আর একটা হচ্ছে উন্নয়ন ব্যয়। এই উন্নয়ন ব্যয়ের একটা বড় অংশ হচ্ছে, বা ম্যাক্সিমাম পোর্শনটাই হচ্ছে এডিপি বা অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রোগ্রাম, বার্ষিক উন্নয়ন কর্মসূচি। 25-26 সালের বাজেটে এডিবিতে বরাদ্দ রাখা হয়েছে 2,30,000 কোটি টাকা।
2,30,000 কোটি টাকা। এবং এডিবিতে সবথেকে বেশি বরাদ্দপ্রাপ্ত খাতগুলো হচ্ছে 1 নম্বরে পরিবহন ও যোগাযোগ, 2 নম্বরে বিদ্যুৎ ও জ্বালানি, 3 নম্বরে হচ্ছে শিক্ষা, 4 নম্বরে হচ্ছে গৃহায়ন ও কমিউনিটি সুবিধা খাত এবং 5 নম্বরে হচ্ছে স্বাস্থ্য খাত। তবে এইটা কিন্তু কিছুটা চেঞ্জ হয়েছে সংশোধিত বাজেটে, সেটা আমরা একটু পরে দেখব। তো এখানে এই সংখ্যাগুলোর মধ্যে আপনি পার্সেন্টেজটা মাথায় রাখতে পারেন যে পরিবহন এবং যোগাযোগ খাতে বরাদ্দের পরিমাণ হচ্ছে 25.64%, বিদ্যুৎ এবং জ্বালানি খাতে হচ্ছে 14.8%, শিক্ষা খাতে হচ্ছে 12.42, স্বাস্থ্য খাতে হচ্ছে 7.89। এখানে শিক্ষা এবং হচ্ছে স্বাস্থ্য এই দুইটা একটু গুরুত্ব সহকারে পড়তে পারেন। এখন আসেন সংশোধিত বাজেট। সংশোধিত বাজেটের আকারটা 2,000 কোটি টাকা কমানো হয়েছে। মূল বাজেটে ছিল 7,90,000 কোটি টাকা, সেই 90-এর জায়গায় 88 হয়েছে, অর্থাৎ 2,000 কোটি টাকা কমানো হয়েছে। এবং এই বাজেটে জিডিপি প্রবৃদ্ধির হারের যে লক্ষ্যমাত্রা সেটাও কিছুটা কমানো হয়েছে। মূল যে বাজেট সেইখানে এই পরিমাণটা ছিল 5.5%, সংশোধিত বাজেটে এই পরিমাণটা হচ্ছে 5% করা হয়েছে। এবং মূল্যস্ফীতির যে পরিমাণটা সেটাও কিন্তু কিছুটা বৃদ্ধি করা হয়েছে। মূল বাজেটে এটা ছিল 5.5%, সেখান থেকে 0.5% বাড়িয়ে এটাকে 7%তে উন্নীত করা হয়েছে। তাহলে আমরা এই অর্থ বছরে মূল্যস্ফীতিটা 7%-এর মধ্যে ধরে রাখবো এবং আমাদের জিডিপি প্রবৃদ্ধির হার আমরা 5%-এ নিয়ে যাব। রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রাও বৃদ্ধি করা হয়েছে। মূল বাজেটে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ছিল 5,64,000 কোটি টাকা, আর সংশোধিত বাজেটে এই পরিমাণটা হচ্ছে 5,88,000 কোটি টাকা। এবং এইখানে ঘাটতিটা হচ্ছে কত দেখুন, ঘাটতি হচ্ছে 2 লক্ষ কোটি টাকা। আগে ঘাটতির পরিমাণটা ছিল কত? আগে ঘাটতির পরিমাণটা ছিল 2,26,000 কোটি টাকা, ঠিক আছে। আর এখন এই ঘাটতিটা হচ্ছে 2 লক্ষ কোটি টাকা। তাহলে সংশোধিত বাজেটটা বলবো যে কিছুটা দেখে যান সাবধানতা হিসেবে। তো আমার কাছে মনে হয় মূল বাজেটটা থেকে যদি প্রশ্ন করে থাকে বাজেট থেকে, তাহলে মূল বাজেট থেকে প্রশ্নটা করা হয়েছে, কারণ প্রশ্ন অলরেডি অনেক আগেই হয়ে গিয়েছে। বার্ষিক উন্নয়ন কর্মসূচিতেও বরাদ্দের পরিমাণ কমানো হয়েছে। মূল বাজেটে যেটা ছিল 2,30,000 কোটি টাকা, সেই 30-এর জায়গায় এখানে শূন্য বসে গিয়েছে, অর্থাৎ বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে বরাদ্দের পরিমাণ করা হয়েছে 2 লক্ষ কোটি টাকা, যেটা মূল বাজেটে ছিল 2,30,000 কোটি টাকা। তাহলে আমরা যদি একটু সংশোধিত বাজেটের কি পয়েন্টগুলো জানতে চাই, সেই কি পয়েন্টগুলো হচ্ছে এইগুলা। বাজেটের আকার 7,88,000 কোটি টাকা, এডিপির বরাদ্দ 2 লক্ষ কোটি টাকা, মূল্যস্ফীতির লক্ষ্য হচ্ছে 7% এবং জিডিপি প্রবৃদ্ধির হারের লক্ষ্যমাত্রা হচ্ছে 5%। এবং এখানে এডিপিতে খাতভিত্তিক বরাদ্দ কত এটাও আছে সংশোধিত যে বাজেট সেখানে। তো দেখুন এডিপির খাতভিত্তিক বরাদ্দটা কিছুটা পরিবর্তন হয়েছে, তবে আমি এটা আপনাদেরকে পড়তে বলবো না। যদি এটা কোনো বইতে দেখেন তাও অন্তত 50তম প্রিলিমিনারির জন্য এটা পড়তে হবে না, এখান থেকে পরীক্ষাতে প্রশ্ন আসবে না, কারণ এটা প্রকাশিত হওয়ার আগেই আসলে প্রশ্ন হয়ে গিয়েছে, ঠিক আছে। আচ্ছা, এইটা খুব ইম্পর্টেন্ট যে করমুক্ত আয়সীমাটা প্রায় পরীক্ষাতে আসে। সাধারণ করদাতার জন্য, অর্থাৎ আম জনতার জন্য, আপনার আমার জন্য, আপনি যদি 3,50,000 টাকা আয় করেন বাৎসরিক, এই পরিমাণ ইনকাম করলে আপনাকে কোনো আয়কর দিতে হবে না, অর্থাৎ এই পরিমাণ আয় করলে সেটা করমুক্ত থাকবে। এর পরবর্তীতে আপনি যদি আরও বেশি টাকা আয় করেন তাহলে আপনাকে অবশ্যই ট্যাক্স দিতে হবে। নারী এবং 65 বছর বা তার উপরে যারা করদাতা আছেন তাদের জন্য হচ্ছে 4 লক্ষ টাকা করমুক্ত আয়সীমা। প্রতিবন্ধী এবং তৃতীয় লিঙ্গ যারা আছেন করদাতা তাদের জন্য এই কর সীমাটা হচ্ছে 4,75,000 টাকা। এবং যুদ্ধাহত গ্যাজেটভুক্ত মুক্তিযোদ্ধাদের জন্য করমুক্ত আয়সীমা হচ্ছে 5 লক্ষ টাকা। এই স্লাইডটা খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে প্রায় প্রশ্ন আসে, একটু ভালো করে মনে রাখার চেষ্টা করবেন। আমাদের বাজেট পড়া শেষ, আমরা এখন দেখব হলো অর্থনৈতিক সমীক্ষা 2025। এই সমীক্ষা অনুযায়ী বাংলাদেশে বর্তমান জনসংখ্যা হচ্ছে 172.28 মিলিয়ন। 172.28 মিলিয়ন হচ্ছে আমাদের এই মুহূর্তে জনসংখ্যা, 172.28 মিলিয়ন। জনসংখ্যা বৃদ্ধির হার আগের তুলনায় কমেছে 1.12%, আগে ছিল 1.33%। জনসংখ্যার ঘনত্ব 1171 জন। 1171 জন হচ্ছে জনসংখ্যার ঘনত্ব। তাহলে জনসংখ্যার পরিমাণ কত? 172.28 মিলিয়ন। জনসংখ্যা বৃদ্ধির হার কত? 1.12%। জনসংখ্যার ঘনত্ব কত? 1171 জন।
প্রত্যাশিত আয়ু মানে গড় আয়ু, আমরা আমাদের গড় আয়ু হচ্ছে 72.3 বছর। এটা কিন্তু 72 বছর 3 মাস না, এটাকে শতাংশ হিসাবে করা হয়েছে, সেই ক্ষেত্রে হচ্ছে 72.3 বছর আসছে। তো 72.3 বছর মানে হচ্ছে আপনি যদি মাস হিসাব করেন তাহলে কত আসবে? মাস হিসাব করলে আসবে 72 বছর 3 মাসের কিছু বেশি, এরকম আসতে পারে। তো ওইটা কোনো প্রয়োজন নাই, 72.3 আপনি মনে রাখবেন। সাক্ষরতার হার হচ্ছে 77.9%। সাক্ষরতার হার 77.9%। ঠিক আছে, এই স্লাইডটা খুবই ইম্পর্টেন্ট, একটু মনোযোগ দিয়ে পড়বেন। ঠিক আছে, তাহলে 72.3 হচ্ছে আমাদের গড় আয়ু, আর সাক্ষরতার হার হচ্ছে 77.9%। সমীক্ষা অনুযায়ী বাংলাদেশের বর্তমানে দারিদ্র্যের হার হচ্ছে 18.7, দারিদ্র্যের হার 18.7, আর চরম দারিদ্র্যের হার হচ্ছে 5.6%। এটার সাথে একটা সংখ্যার হয়তো মিল আপনি খুঁজে পাবেন, আমরা 5.5 এইটা একটু আগে দেখেছিলাম। কোথায় দেখেছিলাম? আমাদের মূল যে বাজেট সেখানে জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ছিল 5.5%, আর বাংলাদেশের চরম দারিদ্র্যের হার হচ্ছে 5.6%। জিডিপি গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, বাংলাদেশে জিডিপির বৃহত্তর খাত হচ্ছে 3টা: সেবা, কৃষি, শিল্প। এই 3টা হচ্ছে বৃহত্তর খাত। এই সেবা, কৃষি, শিল্প খাতকে আবার কিছু ছোট ছোট খাতে ভাগ করা হয়। এই ছোট ছোট খাতগুলোকে বলা হয় প্রধান খাত। বাংলাদেশের জিডিপির প্রধান খাত হচ্ছে বর্তমানে 19টা। তবে 2005-06 ভিত্তি বছর অনুযায়ী এই জিডিপির খাত ছিল 15টা। পরবর্তী 2015-16 নতুন ভিত্তি বছর যখন ঘোষণা করা হয় তখন জিডিপির খাতগুলোকে বাড়িয়ে টোটাল 19টা প্রধান খাত করা হয়। পরীক্ষাতে যদি প্রশ্ন থাকে বাংলাদেশ জিডিপির প্রধান খাত কত, অপশন যদি 19 না থাকে তাহলে অপশন অবশ্যই 15 থাকবে, আপনি 15 দাগাবেন। এই জিডিপির যে 3টা খাত সেবা, কৃষি এবং শিল্প, এখানে জিডিপির প্রবৃদ্ধির ক্ষেত্রে খাতভিত্তিক প্রবৃদ্ধির হারটা কত? খাতভিত্তিক প্রবৃদ্ধির হারের দিক থেকে প্রথম অবস্থান রয়েছে সেবা, 4.51% হচ্ছে জিডিপি প্রবৃদ্ধির হার সেবাতে। শিল্পতে এই পরিমাণটা হচ্ছে 4.34% এবং কৃষিতে হচ্ছে এই পরিমাণটা 1.79%। তার মানে সেবা খাতে প্রবৃদ্ধির হার সব থেকে বেশি 4.51, শিল্প খাতে এই প্রবৃদ্ধির হারটা কিছুটা কম 4.34, এবং কৃষি খাতে এই প্রবৃদ্ধির হারটা হচ্ছে 1.79%, সব থেকে কম। একটা টেবিল আপনারা দেখতে পাচ্ছেন, এই টেবিলের মধ্যে আপনারা জিডিপির খাতভিত্তিক অবদান, খাতভিত্তিক প্রবৃদ্ধির হার এবং খাতভিত্তিক শ্রমশক্তির পরিমাণটা একসাথে করে দেওয়া আছে। এটা একটু ভালো করে পড়তে পারেন। তবে এখানে শ্রমশক্তির পরিমাণটা খুব একটা ইম্পর্টেন্ট না, আপনারা চাইলে এটাকে স্কিপ করতে পারেন। তবে এই খাতগুলো, এই সংখ্যাগুলো ইম্পর্টেন্ট। তাহলে প্রবৃদ্ধির হারটা একটু আগে দেখলেন, আমরা একটু অবদানটা দেখি। দেখুন, সেবা খাতে প্রবৃদ্ধির হার যেরকম সব থেকে বেশি, আবার সেবা খাতে জিডিপির অবদানটাও সব থেকে বেশি। জিডিপিতে সেবা খাতের অবদান হচ্ছে 51.62%, 51.62%। আর শিল্প খাতে এই অবদানটা হচ্ছে 37.44%, আর কৃষি খাতে এই অবদানটা হচ্ছে 10.94%। এখন অনেকে মনে করতে পারেন যে এগুলো তো ভাই মনে থাকে না, কীভাবে মনে রাখবো? আমি আমার ব্যাপারটা বলি, আমি এগুলো কীভাবে মনে রাখি। কারণ আমি একজন ক্রিকেট ফ্যান, আমি প্রচুর ক্রিকেট খেলা দেখি। তো যারা ক্রিকেট খেলা দেখেন তারা দেখবেন যে আপনি যদি স্কোর কার্ডটা একবার দেখেন, একবার দেখলে কিন্তু আপনার পুরো স্কোর কার্ডটা মনে থাকে। কে কয় বলে কত রান করেছে, কয় উইকেট পেয়েছে, স্ট্রাইক রেট কত, হ্যাঁ, বা কে কয়টা চার মেরেছে, কয়টা ছক্কা মেরেছে, ডট বল দিয়েছে কতগুলা, এগুলো কিন্তু মনে থাকে। তা আমি ওই টেকনিকটা এখানে ফলো করার চেষ্টা করি। যেমন আমি যদি এটা পড়তাম, আমি পড়তাম এরকম যে হ্যাঁ, সেবা সে করেছে 51 বলে 62, শিল্প সে করেছে 37 বলে 44, কৃষি তো 10 বলে তো 94 হয় না, সেক্ষেত্রে আমি মনে রাখতাম যে কৃষি 10 বলে 94। এভাবে আমি মনে রাখার চেষ্টা করতাম। বা এখানে আমি রান রেট হিসাব করতাম যে সেবা খাতে রান রেট হার হচ্ছে 4.51, তারপরে শিল্প খাতে এর রান রেটটা হচ্ছে 4.34, কৃষিতে এর রান রেটটা সব থেকে কম 1.79। এভাবে আমি মনে রাখার চেষ্টা করতাম, আপনারা আপনার মতো করে মনে রাখতে পারেন। তো দেখুন, শ্রমশক্তির দিক থেকে কৃষি খাতে শ্রমশক্তির পরিমাণ সব থেকে বেশি, কিন্তু প্রবৃদ্ধির হার সব থেকে কম, এবং জিডিপিতে অবদানও সব থেকে কম। অর্থনৈতিক সমীক্ষা অনুযায়ী আমাদের জাতীয় আয়, মাথাপিছু জাতীয় আয় পার ক্যাপিটা ন্যাশনাল ইনকাম হচ্ছে 2820 মার্কিন ডলার, 2820 মার্কিন ডলার। মাথাপিছু জিডিপি একটা হচ্ছে গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট পার ক্যাপিটা, সেটা হলো 2671, আর মাথাপিছু ইনকাম হচ্ছে 2820 মার্কিন ডলার। আর এই জিডিপি প্রবৃদ্ধির হার হচ্ছে 3.97
অর্থাৎ আমাদের পুরো দেশের জিডিপি প্রবৃদ্ধির হার হচ্ছে টোটাল 3.97%। মূল্যস্ফীতি পরিমাণটা হচ্ছে 8.48%। এই যে হিসাবগুলো আপনারা দেখলেন সবগুলো হচ্ছে গত অর্থ বছরের হিসাব নিকাশ। গত অর্থ বছর হিসাব নিকাশটাই অর্থনৈতিক সমীক্ষা 25 এটা দেখানো হয়েছে। তাহলে আমাদের গত বছরে সর্বশেষ যে অর্থ বছর সেখানে আমাদের মূল্যস্ফীতি ছিল 8.48%। পণ্য রপ্তানির দিক থেকে আমরা সবথেকে বেশি পণ্য রপ্তানি করি প্রাথমিক পণ্য হিসেবে। প্রাথমিক পণ্য মানে হচ্ছে আমরা যেটা তেমন একটা প্রক্রিয়া করি না সেগুলা। এগুলোর মধ্যে 1 নম্বর হচ্ছে কৃষিজাত পণ্য, 2 নম্বরে হচ্ছে হিমায়িত খাদ্য। আর শিল্পজাত পণ্যের মধ্যে 1 নম্বর হচ্ছে নিটওয়্যার, 2 নম্বর হলো ওভেন পোশাক এবং 3 নম্বর হচ্ছে পাটজাত পণ্য। নিটওয়্যার এবং হচ্ছে ওভেন পোশাক এটা আগে একসাথে হিসাব করা হইতো তৈরি পোশাক হিসেবে, তবে এখন দুইটা আলাদা হিসাব করা হয়। তো পরীক্ষাতে একসাথেও আসতে পারে, আলাদাও আসতে পারে। যদি আলাদা আসে সেক্ষেত্রে 1 নম্বর হবে নিটওয়্যার, কিন্তু যদি আলাদা না আসে সেক্ষেত্রে অবশ্যই 1 নম্বর হবে তৈরি পোশাক। পণ্য আমদানির দিক থেকে প্রাথমিক পণ্য হিসেবে আমরা সব থেকে বেশি কিনেছি বাইরের দেশগুলো থেকে চাল, দ্বিতীয় সর্বোচ্চ পরিমাণে আমরা বাইরে থেকে কিনেছি তুলা। আর শিল্পজাত পণ্য হিসেবে আমরা সব থেকে বেশি আমদানি করেছি পেট্রোলিয়ামজাত পণ্য, দ্বিতীয় সর্বোচ্চ আমরা আমদানি করেছি সুতা এবং তৃতীয় সর্বোচ্চ আমরা আমদানি করেছি ভোজ্য তেল। বাংলাদেশ 2024-25 অর্থ বছরে সব থেকে বেশি রেমিটেন্স পেয়েছে যুক্তরাষ্ট্র থেকে। খুবই গুরুত্বপূর্ণ, আমাদের রেমিটেন্স আহরণের সব থেকে বড় দেশ বা শীর্ষ দেশ ছিল যুক্তরাষ্ট্র। এ পর্যায়ে আমরা কিছু টুকরো তথ্য বা সংখ্যায় কিছু তথ্য মনে রাখার চেষ্টা করব। অর্থনীতি সমীক্ষা অনুযায়ী বাংলাদেশের বর্তমানে ব্যাংক বহির্ভূত, ব্যাংকের বাইরের আর্থিক প্রতিষ্ঠানের সংখ্যা হচ্ছে 35। আর বাংলাদেশে বর্তমানে মোট ব্যাংকের সংখ্যা হচ্ছে 61টা। তবে এটা আপনারাও জানেন, আমিও জানি যে এটা আসলে এখন 61 নাই, কিছুটা চেঞ্জ হয়েছে, কারণ কতগুলো ইসলামী ব্যাংক একসাথে মার্জ হয়ে গিয়েছে, সেক্ষেত্রে সংখ্যাটা চেঞ্জ হবে। তবে অর্থনীতি সমীক্ষা অনুযায়ী সংখ্যাটা এখনও 61 আছে। সর্বশেষ অর্থনীতি সমীক্ষা অনুযায়ী 61 রাখা হয়েছে। গ্যাস খাতের সংখ্যা সর্বশেষ অর্থনীতি সমীক্ষা 2025 সালের অর্থনীতি সমীক্ষা অনুযায়ী হচ্ছে 29। মোট শিল্পনগরীর সংখ্যা হচ্ছে 83। বিসিআইসি শিল্প কারখানা হচ্ছে 9টি। ঠিক আছে, তাহলে এখানের সংখ্যা কোনগুলো ইম্পর্টেন্ট? গ্যাস ক্ষেত্রে এই সংখ্যাটা সব থেকে বেশি এখানে ইম্পর্টেন্ট, আর বাকিগুলো একটু লেস ইম্পর্টেন্ট। চাইলে মনে রাখতে পারেন, মনে রাখতে পারেন আর কি। ঠিক আছে, তবে এইটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট গ্যাস ক্ষেত্র। ঠিক আছে, আর আর্থিক বহির্ভূত ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান হচ্ছে 35। সিটি কর্পোরেশনের সংখ্যা টোটাল 12টি, পৌরসভা হচ্ছে 329, জেলা পরিষদ 61। 64 জেলা, কিন্তু জেলা পরিষদ কেন 61? কারণ 3টা পার্বত্য জেলা আছে, সেগুলোতে জেলা পরিষদ নাই। এই কারণে জেলা পরিষদ আছে, তবে সেটা অন্য রকম, পার্বত্য জেলা পরিষদ ওরকম। তো এই কারণে সেই তিন সংখ্যাটা এখানে ইনক্লুশন হয় নাই। তাহলে টোটাল জেলা পরিষদ সংখ্যা হচ্ছে 61টা। উপজেলা পরিষদ হচ্ছে 495, ইউনিয়ন পরিষদ 45-73, ইউনিয়ন পরিষদ হচ্ছে 45-73, স্থলবন্দর 24টা, তবে এখন চালু আছে হচ্ছে 16টা। ঠিক আছে, তাহলে পৌরসভা কত? পৌরসভা হচ্ছে 329, সিটি কর্পোরেশন 12, জেলা পরিষদ 61, উপজেলা পরিষদ 495, ইউনিয়ন পরিষদ 45-73, 4573, স্থলবন্দর হচ্ছে 24টা। মোটামুটি এইগুলো যদি আপনি অর্থনৈতিক সমীক্ষা এবং বাজেট থেকে মনে রাখেন তাহলে আশা করি ইনশাল্লাহ কমন আসবে, যদি অর্থনৈতিক সমীক্ষা এবং বাজেট থেকে প্রশ্ন আসে। আপনি যদি আপনার ক্যাডার হওয়ার জার্নিটা P2A-তে শুরু করতে চান এবং P2A-এর সাথে আপনি পড়াশোনা করতে চান, তাহলে আপনি P2A-এর 51তম BCS পিলি এবং লিখিত ব্যাচে ভর্তি হতে পারেন। P2A আপনাকে যে কোনো প্রতিষ্ঠানের তুলনায় সর্বোচ্চ সার্ভিসের নিশ্চয়তা দিবে। আপনি যদি P2A-তে ভর্তি হতে চান বা কোনো কোর্স সম্পর্কে জানতে চান তাহলে অবশ্যই 013296720054 এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। সবাইকে ধন্যবাদ। অন্য কোনো ভিডিওতে আবারও দেখা হবে। আল্লাহ হাফিজ।